হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, আমি আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি যে যারা যারা এসসি এবং এসটি 60 বছরের ওপরে রয়েছেন তারা কিভাবে বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করবেন। তো এরপরে সমস্ত ক্যাটাগরির জন্যেই আবার বার্ধক্য ভাতার জন্য ফর্ম প্রকাশিত করে দেওয়া হলো। তো আপনি যে ক্যাটাগরির হন না কেন, এসসি বা এসটি বা ওবিসি বা জেনারেল, সবাই কিভাবে আপনারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করবেন, তার সঙ্গে যদি প্রতিবন্ধী ভাতার জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন কীভাবে ফিল আপ করবেন, বা আপনারা বিধবা ভাতার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশান ভালোভাবে বুঝে দেখে নিন। তো বন্ধুরা, যারা বার্ধক্য ভাতার জন্য কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য কিংবা আপনারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, ফর্ম জমা করতে চাইছেন, সবার ক্ষেত্রেই ফর্মটা প্রায় একই রয়েছে, শুধুমাত্র একটা অপশান আলাদা রয়েছে, সেই অপশানটাও আমি দেখিয়ে দেবো। আর বাকি যে অপশানগুলো রয়েছে সবগুলো কিন্তু একই রয়েছে, সেগুলো আপনারা দেখে নিন যে কীভাবে ফিল আপ করবেন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ডান দিকে যিনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, অ্যাপ্লাই করতে চাইছেন, তার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ফর্মটিতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, অর্থাৎ এই ফর্মটা বার্ধক্য ভাতার জন্য। আপনি যদি প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে সেই ফর্মে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি পেনশন। আর যদি আপনি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর উইডো পেনশন। তো বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু অপশান একই রয়েছে, এক দুটো অপশান আলাদা, সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো। তো বাকি অপশানগুলো আপনারা ভালোভাবে দেখে নিন কীভাবে ফিল আপ করবেন। তো লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম। তো আপনার ফার্স্ট নেম যেটা রয়েছে, আপনি ফার্স্ট নেমটা এখানে একদম বড় হাতের ক্লিয়ারভাবে ইংরাজিতে লিখে দেবেন। আর মিডিল নাম যদি কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনার মিডিল নেমটা এখানে লিখে দেবেন। তারপরে লাস্ট নেম যেটা রয়েছে সার নেম বা টাইটেল, সেটা আপনারা এখানে ইংরেজিতে বড় হাতে লিখে দেবেন। তারপরে বলা আছে জেন্ডার, আপনি পুরুষ হয়ে থাকলে সেক্ষেত্রে এই মেলের পাশে যে টিকমার্ক দেওয়ার জায়গা সেখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি আপনি ফিমেল হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে ফিমেলের ঘরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি অন্যান্য হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্সের ঘরে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ আপনারা এখানে বসিয়ে দেবেন। প্রথমে এখানে ডেটটা লিখে দেবেন, তারপরে মাসটা লিখে দেবেন, তারপরে বছরটা এখানে লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে আপনার 2026-এর 1 জানুয়ারি অনুযায়ী কত বয়স রয়েছে সেই বয়সটা আপনারা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে আপনার বাবার নাম কি, তো আপনার বাবার নাম যেটা রয়েছে ফার্স্ট নেম সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে মিডিল নেম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে সার নেম যেটা রয়েছে লাস্ট নেম সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বাবার নামের পরে এখানে মাদার্স নেম চাইছে, তো আপনার মায়ের নাম যেটা রয়েছে ফার্স্ট নেম সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে মায়ের নামের মিডিল নেম যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে লাস্ট নেম যেটা রয়েছে সার নেম বা টাইটেল সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে কাস্ট, তো কাস্ট আপনার যেটা রয়েছে আপনি জেনারেল হয়ে থাকলে জেনারেলে টিকমার্ক দেবেন। আর এসসি এসটিদের জন্য কিন্তু আলাদা ফর্ম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি আগেই আপনাদের ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো এসসি এসটি হয়ে থাকলে সেই ভিডিওটা আপনারা দেখে নিন। আর আপনারা যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই জেনারেলে টিকমার্ক দেবেন। আর যদি ওবিসি বা অন্যান্য ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই আদার্সে টিকমার্ক দিয়ে দেবেন। তো এরপরে বলা হচ্ছে যে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আনম্যারিডে টিকমার্ক দেবেন। আর বিবাহিত হয়ে থাকলে ম্যারিডে টিকমার্ক দেবেন। আর যদি আপনি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে এই উইডোতে টিকমার্ক দেবেন। আর যদি আপনার স্ত্রী মারা যান, আপনি পুরুষ হয়ে থাকলে সেক্ষেত্রে এই উইডোরে টিকমার্ক দেবেন। আর যদি আপনি সেপারেটেড হয়ে থাকেন, ডিভোর্স হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সেপারেটেডে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে স্পাউস নেম, আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকলে সেক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর নামটা আপনারা এখানে লিখে দেবেন। প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। তারপরে বলা আছে মান্থলি ইনকাম, তো আপনার মান্থলি ইনকাম কত রয়েছে, মাসিক ইনকাম কত রয়েছে, মাসিক ইনকামটা কিন্তু এইখানে আপনারা লিখে দেবেন। ফ্যামিলি ইনকাম যেটা রয়েছে মাসে সেইটা। তারপরে বলা আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আধার নাম্বার আপনার যেটা রয়েছে আধার নাম্বারটি আপনারা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যেটা রয়েছে আপনারা এই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে কন্ট্যাক্ট ডিটেলস, তো দেখুন প্রথমে স্টেট এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল ফিল আপ করা রয়েছে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যেটা রয়েছে অর্থাৎ আপনার বিধানসভার নাম, সেই বিধানসভার নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে পুলিশ স্টেশন, আপনার থানার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনার যেটা রয়েছে সেটা আপনারা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। এরপরে দ্বিতীয় যে পেজ রয়েছে সেই দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে জিপি নেম বা ওয়ার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা এখানে প্রথমে ফিল আপ করে দেবেন। তারপরে বলা আছে ভিলেজ বা টাউন বা সিটি আপনার যেটা রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে হাউস বা প্রিমাইসেস নাম্বার আপনার যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে স্ট্রিট নেম যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের আপনার যেটা নাম রয়েছে পোস্ট অফিসের নাম কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে পিনকোড আপনার যেটা রয়েছে পিনকোড নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে বলা আছে
আছে যে কত বছর ধরে আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, সেক্ষেত্রে যত বছর ধরে আপনি ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার আপনার যেটা রয়েছে মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বলা আছে ইমেল আইডি যদি কোনো কিছু থেকে থাকে ইমেল আইডিটা আপনারা এখানে ভালোভাবে লিখে দেবেন। তারপরে বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো আপনার যে ব্যাংকে ডিবিটির লিঙ্ক আছে সেই ব্যাংকের কিন্তু ডিটেলস আপনি দেবেন। অবশ্যই যেন সেই অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্ক থাকে, ভালোভাবে কিন্তু চেক করে নেবেন, কারণ সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এবার থেকে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। তাই ডিবিটি যেটার সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম আপনারা প্রথমে এখানে বসিয়ে দিলেন। তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে আপনারা এখানে ভালোভাবে লিখে দেবেন। তারপরে আইএফএসসি কোড যেটা রয়েছে আইএফএসসি কোড আপনারা ভালোভাবে এখানে দেখে দেখে লিখে দেবেন। তো এরপরে কি কি ডকুমেন্টস আপনারা জমা দেবেন এখানে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে। সমস্ত ডকুমেন্টসের জেরক্সে অবশ্যই কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ নিজের সাইন আপনারা করে দেবেন। সাইন না জানলে আপনারা নিজেদের আঙুলের ছাপ দিয়ে দেবেন। তো প্রথমে দেখুন বলা আছে পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ, অর্থাৎ আপনাদের ছবি আপনারা কিন্তু এই ফর্মের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে 2 নম্বরে কপি অফ আধার কার্ডের জেরক্স আপনারা দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এপিক নাম্বার বা ভোটার আইডির যে কার্ড রয়েছে তার জেরক্স দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেক্ষেত্রে আপনার জেরক্স দিয়ে দেবেন। তো যদি আপনারা অ্যাটাচ করেন এই ফর্মের সঙ্গে সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক দেবেন, আর না অ্যাটাচ করলে আপনারা ফাঁকায় রেখে দেবেন। তারপরে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে বলা আছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ যেটা রয়েছে সেটা জেরক্স দিয়ে দেবেন। সেখানে কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নাম কিন্তু সেখানে ক্লিয়ারলি মেনশন থাকতে হবে। তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে অন্য কোনো ডকুমেন্টস যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টসের নাম আপনারা এখানে লিখে দেবেন। তো এরপরে দেখুন বলা আছে সেলফ ডিক্লারেশন, তো এখানে অনেক প্রকল্পের নাম দেওয়া রয়েছে। আপনারা এই সমস্ত প্রকল্পগুলোর থেকে যদি আপনারা কোনো টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে যে প্রকল্পটি থেকে আপনারা টাকা পাচ্ছেন সেটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন, আর অন্য কোনো প্রকল্প থেকে টাকা না পেয়ে থাকলে আপনারা এটা ফাঁকায় রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনার সাইন কিন্তু আপনারা করে দেবেন এই সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায়, সাইন না জানলে আপনারা আঙুলের ছাপ দিয়ে দেবেন এবং যে ডেটে আপনারা এটা ফর্মটা সাবমিট করছেন সেই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এই যে অ্যাকনোলেজমেন্ট যেটা রয়েছে, তো এই অ্যাকনোলেজমেন্টের এই পার্টটা কিন্তু যখন আপনারা ফর্মটা সাবমিট করবেন এই জনকল্যাণ শিবিরে কিংবা যখন পঞ্চায়েতে কিংবা আপনার পৌরসভা বা আপনার বিডিও অফিসে, তখন কিন্তু আপনাকে এই অ্যাকনোলেজমেন্টের কপি যেটা রয়েছে এই পার্টটা কিন্তু কেটে আপনাকে দিয়ে দেবে। এরপরে 3 নম্বর পেজ যেটা রয়েছে এটা কিন্তু অফিস ইউজের জন্য, আপনাকে কিছু করতে হবে না, আপনি ফাঁকাই রেখে দেবেন। তারপর নিচে দিকে চলে আসবেন, সবার লাস্টে যে পেজটি রয়েছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, অর্থাৎ এখানে আধার অথেন্টিকেশনের জন্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে স্বাক্ষরের জায়গা রয়েছে, তো আপনার যে সিগনেচার বা আপনার যে আঙুলের ছাপ সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার নামটা এখানে লিখে দেবেন। তো এটা যারা বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য ফর্ম। তো এরপরে আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এটা উইডো পেনশন, অর্থাৎ যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। বাকি সমস্ত অপশন একই রয়েছে, আমি আপনাদেরকে আর নতুন করে দেখাচ্ছি না, খালি একটি জায়গায় কিন্তু অন্যরকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে নেম অফ ডিকিজড হাজব্যান্ড, অর্থাৎ আপনার যে হাজব্যান্ড রয়েছে আপনার স্বামী রয়েছে যিনি মারা গেছেন, তো তার এখানে কিন্তু ফার্স্ট নেমটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তার মিডিল নেম কোনো কিছু থাকলে এখানে মিডিল নেমটা দিয়ে দেবেন, আর লাস্ট নেম যেটা রয়েছে সার নেম সেটা এখানে বসিয়ে দেবেন। বাকি সমস্ত অপশন কিন্তু একই রয়েছে, আপনারা একই রকমভাবে ফিল আপ করবেন এবং বাকি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো একসঙ্গে অ্যাটাচ করবেন এবং জমা করবেন। এবং প্রতিবন্ধী ভাতার জন্যও কিন্তু একই রকম ফর্ম আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিসেবিলিটি পেনশন। তো প্রতিবন্ধী ভাতায় যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা এই ফর্মটি ফিল আপ করবেন। একই রকম সমস্ত অপশন রয়েছে, খালি একটি দুটি জায়গায় আলাদা রয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর পেজ যেটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে ফর মানবিক স্কিম, এবং এখানে আপনার কি টাইপের ডিসেবিলিটি রয়েছে সেটা আপনারা এখানে মেনশন করবেন। আপনাদের যে প্রতিবন্ধী যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে যে আপনার কি ক্যাটাগরির প্রতিবন্ধকতা রয়েছে, ওএইচ, ভিএইচ, এইচ, এমআই, এমআর, এমডি, এলসি নাকি এনআর নাকি ওটি, সেটা কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন পাশে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, সেটাও কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা থাকবে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে সেই সার্টিফিকেটটা যে অথরিটি ইস্যু করেছে তো সেই অথরিটির নাম এখানে লিখে দেবেন এবং তিনি কোন ডেজিগনেশনে রয়েছেন তো তার এখানে সেই ডেজিগনেশনটা কিন্তু আপনারা লিখে দেবেন। এবং তার সঙ্গে আপনার যে ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটা আপনারা কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা এটার সঙ্গে দিয়ে দেবেন। বাকি সমস্ত অপশান একই রয়েছে, একই রকমভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং সমস্ত ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন এবং জনকল্যাণ শিবিরে আপনারা সেখানে এই ফর্মটি
জমা করে দেবেন। আর জনকল্যাণ শিবিরে যদি আপনারা এই ফর্মটি না পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সেই জনকল্যাণ শিবিরে জমা করে দেবেন। আর জনকল্যাণ শিবির শেষ হয়ে গেলে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে কিংবা এসডিও অফিসে কিংবা পৌরসভাতে এই ফর্মগুলো জমা করতে পারবেন। তো আশা করি সমস্ত কিছু আপনাদের বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।